প্রধানমন্ত্রীর পরে হচ্ছে প্রধান বিচারপতি, এরপরে হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ, এরপরে বিরোধী দলীয় নেতা। একতরফা একটা ট্যাগ দিয়ে তার উপর হামলা করে বসলেন। তার মানে আপনি যদি যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতেন তাহলে আপনাকে আমরা স্যালুট দিতে পারতাম। একটু জালিমের মতো আচরণ করে ফেলে, এটা কিন্তু শহীদদের পরিবারগুলোকে কষ্ট দিচ্ছে। বিজ্ঞ আইনজীবীরা তারাই তো বলছেন যে আসলে একসাথে দুইটা শপথ নেওয়া যায় না, একটা শপথ নিলে পরে যদি সংসদ সদস্যের পদ গ্রহণ করেন, শপথ নেন, তাহলে গণ অধিকার যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে ওইটা শূন্য হয়ে যায় 19 নভেম্বর। তাহলে 19 নভেম্বর যে আদেশটা হয়েছে, যে অর্ডারটা হয়েছে সংবিধান সংস্কার, এই কি বলে, এই যে আদেশটা ওয়ার্ডারটা হয়েছে রাষ্ট্রপতি যে ওয়ার্ডারটা হয়েছে, সেই ওয়ার্ডারে বলা আছে যে একসাথে শপথ গ্রহণ, একসাথে প্রথম দিনেই যেটা প্রথম দিনে শপথ গ্রহণ করতে হবে সংস্কার পরিষদের। আপনি জানেন 1970 সালে যে ইলেকশন হয়েছে বাংলাদেশের, পাকিস্তান যে ইলেকশন হয়েছে, এলোপ্পো ছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেখানে বলা হয়েছে যে এখানে যারা নির্বাচিত হবে তারা প্রথম 3 মাস তাদের কার্যক্রম হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, সংবিধান প্রণয়ন, এই কি বলে এই গণপরিষদ হবে, তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। এলোপ্পোটা 1970 সালেও হয়েছে। এখানেও যে ওয়ার্ডার আছে, ওয়ার্ডার বলা আছে যে প্রথমে একই দিনে 2টা শপথ গ্রহণ করা হবে, এবং নির্বাচন কমিশন যিনি শপথ দিয়েছেন তিনি কিন্তু সংসদ সদস্যদেরকে আগের দিন 2টি লেটার পাঠিয়েছেন 2টি শপথ গ্রহণ করার জন্য। তাহলে আপনি একটি গ্রহণ করলেন যেটা আপনার জন্য উপকার, আরেকটি গ্রহণ করলেন না যেটা আপনার জন্য উপকার না। আপনি 50% ভোট পেয়ে যেটা গ্রহণ করলেন, 69% জনগণ যে দেশটা কিভাবে চলবে সেটাকে ভোট দিয়েছে, সেটাকে আপনি উপেক্ষা করলেন। তাহলে আপনি আপনার মতো করে দেশ চালাবেন? আপনি যদি আপনার মতো করে দেশ চালান, তাহলে শেখ হাসিনা তো নিজের মতো করে দেশ চালাতে চাইছিল, টিকতে পারছে? পারে নাই। পুরো শক্তি, আশেপাশে সকল শক্তি তাকে সহযোগিতা করেছে, এরপর জনগণের বিপ্লবের কাছে টিকতে পারে নাই। তো সুতরাং এই যারা আছে জুলাইয়ের বিপ্লবের উপর, রক্তের উপর দাঁড়িয়ে, তারা তো সুযোগ পেয়েছেন, আর ওদের সুযোগটা হতো না। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দায়িত্বটা নিতে হবে। জুলাইয়ের সাথে যদি আমরা গাদ্দারি করি তাহলে এই বিপ্লব আমাদেরকে খেয়ে ফেলবে, সত্য কথা। ধন্যবাদ। আমি মোস্তফা কামাল, যেহেতু কথাটা উঠেছে, একটা প্রশ্ন আমার জানার ইচ্ছে, দর্শকেরও জানার ইচ্ছে। বলছে দুটো জিনিসে শপথ করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, অর্থাৎ যদি আইনের কোনো মারপ্যাচ থাকে নির্বাচন কমিশনারের কাছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিষয়টা জানা থাকা দরকার। এক, এই যদি জেনে না থেকেও যদি দিয়ে থাকেন, বা যদি বলে জেনে থেকেও দিয়ে থাকেন, তাহলে আইনজীবীরা কেন, বা বিভিন্ন আইনজীবীরা, আপনিও নিশ্চয়ই প্রশ্ন তুলেছেন যে সংসদ সদস্য পদের শপথ গ্রহণের পর যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন তাহলে আগেরটা শূন্য হয়ে যাবে। এটা কি প্রধান নির্বাচন কমিশন জানতেন না? মোটেই মনে করা যায় না যে তিনি জানতেন না, তিনি জেনে বুঝেই করেছেন। আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, কাজ নাই তো খইবাজ। এখন এমন উপাদান আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, একটাও কিন্তু প্রাসঙ্গিক নয় বা প্রত্যাশিতও ছিল না। এই মুহূর্তে ছিল যে দেশ কিভাবে সামনে এগোবে, কিভাবে ব্যবসা বাণিজ্য, আমাদের বিনিয়োগ বাড়বে, কিভাবে দেশ স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আমরা ওভারকাম করব, সংসদটা কিভাবে প্রাণবন্ত করা যাবে, সরকার কোথাও ভুল করছে কিনা আমরা সেগুলো ধরব, সরকারের সমালোচনা করব, বিরোধী দল ভুল করলে সেটারও সমালোচনা করব। ওই একটা প্রেক্ষিত কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছিল। দেখেন, আমরা এগুলোর ধারে কাছেও নাই। আমাদের সামনে নিত্য নতুন নানান উপাদান এমনভাবে ছেড়ে দেয়া হচ্ছে, এতে করে মানুষ কিন্তু কম বেশি বিভ্রান্ত হচ্ছে। আর মনে রাখা উচিত, দুটা পক্ষেরই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতিতে আমরা এসেছি। এরই মধ্যে নানান হুঙ্কার দেয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, প্রয়োজনে আরও রক্ত দেব। এগুলো সাহিত্যের ভাষা, কবিতার ভাষা বা রাজপথের ভাষা। এগুলো মানুষের কিন্তু কলিজা ছিঁড়ে যায় এসব কথা শুনলে। কারণ আপনি তো রক্ত দেন নাই ভাই, আপনি বারবার রক্তের কথা বলেন কেন? যারা রক্ত দিয়েছে, যে পরিবারগুলো এখনো হাহাকার করে, ওই পরিবারগুলোর ধারে কাছে একবার গিয়ে দেখেন। যারা স্বজন হারিয়েছে তাদের বেদনাটা একটু উপলব্ধি করার চেষ্টা করেন। কারণ আপনারা বারবার রক্ত দিবেন বলে আপনার সন্তানকে কিন্তু পাঠাচ্ছেন না রাস্তায়, পাঠাচ্ছেন রহিম জলিলের বাচ্চাদেরকে, নিজেদেরটাকে কিন্তু খুব সুন্দর মতো ইনট্যাক্ট রাখছেন, বারবার আবার রক্তের দাওয়াত দিচ্ছেন। এখন রক্তের দাওয়াত আর নয়, প্লিজ দেশ গঠনের চেষ্টা করেন। একটা মোটামুটি লেভেল প্লেইংয়ে কিন্তু আমরা এখন আছি। কারণ আমরা সাদা চোখে যেটা দেখি, বিএনপি বিশাল বিজয় অর্জন করেছে। জামাতে ইসলাম যে অভিযোগ করছে, তাদের অভিযোগ যদি সঠিকও হয়, তাতেও তারা বিরোধী দল, কয়েকটা আসন নিয়ে তারা যে অভিযোগ করেছে। তাহলে এখন সামনের দিকে এগোবার পালা। এমনকি এটাও তো হতে পারে যে কয়েকটা আসন নিয়ে তাদের আপত্তি আছে, এগুলো ভোট আবার গণনাও হতে পারে। তাহলে সরকারটাকে ফাংশন করতে দেন। যেখানে বিএনপি বড় দল এবং মজলুম, জামাতে ইসলামও মজলুম, তো এই দুই মজলুম যখন আবার পেছনের দিকে যায়,
অর্থাৎ নিজেরাও একটু একটু জালিমের মতো আচরণ করে ফেলে। এটা কিন্তু শহীদদের পরিবারগুলোকে কষ্ট দিচ্ছে। যারা হাসপাতালে কাতরাচ্ছেন এখনো কিন্তু শত শত আছে বিভিন্ন হাসপাতালে পঙ্গু হয়ে আছে, তারা কিন্তু বড় কষ্ট পায়। নির্বাচন, তাদের প্রশ্ন ছিল যে নির্বাচন জরুরি কিনা, কিন্তু আমরা যারা পেশাজীবী মানুষ তারা মনে করি একটা নির্বাচন দরকার ছিল, খুব জরুরি ছিল। নির্বাচনটা যথেষ্ট সুন্দর হয়েছে, প্রশ্ন আছে কিন্তু সুন্দর হয়েছে তুলনামূলক। তাহলে এখন ফাংশন কি আমাদের? ফাংশন হচ্ছে সরকারটা যেন ভালোভাবে চলে। তো সরকারকে ছায়ার মতো পেছন থেকে দেখা, বা যেটা আমরা বলি শ্যাডো ক্যাবিনেট, জামাত সেটাও করবে বলেছে। এর মধ্যে কয়েকটা ভালো ভালো কাজও আমরা দেখছি। জামাতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা কোনো সরকারি প্লট নেবে না, গাড়ি নেবে না। বিএনপিও সেটাকে ওন করেছে, আমরা ভালো লক্ষণ দেখছি। কিন্তু অনেকগুলো প্রধানমন্ত্রী কিন্তু এরই মধ্যে তার যে ওয়াদা, 31 দফা সংস্কারের ওয়াদাই নয় শুধু, নির্বাচনী ওয়াদাই নয় শুধু, আরও নানান ওয়াদা পালনের জন্য কিন্তু ব্যাপক পরিশ্রম যে করছেন সেটা কিন্তু আমরা দিব্যি দেখতে পাচ্ছি। তাহলে তার পরিশ্রমকে সফল হতে দেওয়াটাই বোধহয় বেশি যুক্তিযুক্ত। তা না করে আমরা পেছনের আলাপকে যেভাবে আস্তে আস্তে করে টানছি সামনে, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক, এক যথার্থ বলেছেন অ্যাডভোকেট রাসেল যে দুদিন পরে কে যে বলে আসবে, এই স্রোত যদি চলতে থাকে যে এসব বাদ দেন, শেখ হাসিনা এই প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে। কারণ ওইদিকে যেতে বোধহয় খুব একটা সময় লাগবে না যদি আমরা এই অপ্রাসঙ্গিক আলাপে বেশি থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন আজকে জেনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পরিবর্তন হয়েছে। প্রসিকিউটর পরিবর্তনের মধ্য দিয়ে, যদি আগের প্রসিকিউটর তিনি বলেছেন অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন নতুন প্রসিকিউটর, আবার নতুন প্রসিকিউটর তিনি বলেছেন অপরাধীরা অর্থাৎ যারা কম নিরপরাধ তাদের হয়রানি করা হবে না। এই নতুন প্রসিকিউটর নিয়োগ, পরিবর্তন প্রসিকিউটরের বিদায় কি দেখছে আগামীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হবে সেই বিচারগুলো কন্টিনিউটি ঠিক থাকবে কিনা? আপনি ঠিক থাকবে বলে তারা, যিনি বিদায় নিয়েছেন তিনিও আশা করছেন, যিনি নতুন বসেছেন তিনিও আশ্বাস দিয়েছেন। তাহলে একদিকে আশাবাদ আর একদিকে আশ্বাস, আমরা জনগণ হিসেবে দুটাই বিশ্বাস করতে চাই। আর যে বয়ানগুলো মাঠে ঘাটে তৈরি হচ্ছে যে সরিয়ে দিল বুঝি ওনাকে, না, এটা সরিয়ে দেয়া নয়। আমরা বাইরের থেকে এ নিয়ে নানান আজে বাজে কথা বলছি, নানান বয়ান তৈরি করছি। প্র্যাকটিক্যালি এটাই তো পদ্ধতি। এখন ক্ষমতায় আছে বিএনপি, তো সেটাও গোপন থাকার বিষয় নয়, বা গোপন নেইও, তথ্য সবার কাছে এখন থাকে। 5 আগস্টের পর পর গুরুত্বপূর্ণ এসব জায়গাগুলো দুটো দল কিন্তু ভাগাভাগি করে নিয়েছে, ডিসি, এসপি, ভিসি বা আদালতের বিভিন্ন বড় বড় পদ পদবিগুলো। তো তখন ভাগাভাগির একটা প্রাসঙ্গিকতা ছিল ওই দল দুটো। তাহলে এখন যেহেতু বিএনপি ক্ষমতায় বসে গেছে, এখন ভাগযোগের আর ফাংশন কিন্তু নেই, থাকবে না, এখন বিয়োগের ফাংশন থাকবে। আপনি এই বিপ্লবের পর, যদি বিপ্লব না অভ্যুত্থানের পরে কি স্যাক্রিফাইসিং মন মানুষের দেখছেন প্রসিকিউটর, তো আপনার কি মনে হয় উনি ভালো করছেন? যদি ভালো করেই থাকে তাকে সরানোরও বা যিনি কাজ করেছেন তিনি সাহস নিয়ে কাজ করেছেন, সেটা নিয়ে বরং কারো কারো হিংসা আছে, বিদ্বেষ আছে তার প্রতি, তিনি এত কাজ করছেন কেন। আবার যিনি এসেছেন তিনিও অত্যন্ত লার্নেড এবং বিএনপির রাজনীতির সাথে তার একটা সম্পৃক্ততা আছে। তো আর যিনি বিদায় নিয়েছেন তিনি ভিন্ন ঘরানার ছিলেন, জামাতে ইসলাম অথবা এবি পার্টি এই ঘরানার ছিলেন। এগুলো লুকানোর বিষয় নয়, এগুলো আমতা আমতা করার বিষয় নয়, চিবিয়ে চিবিয়ে কথা বলার বিষয় নয়। তো এখন বিএনপি ক্ষমতায় আছে, তারা তাদের মতো ফাংশন করবে, এটাই স্বাভাবিক, এটা দোষণীয় নয়। না, আমার কথা হচ্ছে যে থাকলে তো সমস্যা, সব মিলিয়ে না থাকা তো সবাই বলছে সবার আগে বাংলাদেশ, এগুলো বলছে একসাথে বাংলাদেশ গড়ি, এরকম আরো অনেক কথা ছিল, জাতীয় সরকার হওয়ারও তো কথা ছিল, আছে এই আলাপ কোথাও এখন? এগুলো নির্বাচনের সময় মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, কেউ কম বলে না। বিএনপিও বলেছে, জামাতে ইসলামে বলেছে। প্র্যাকটিক্যালি আমরা এখন কি দেখি? প্র্যাকটিক্যালি বরং মাঝে মধ্যে তারা নিজেরাই আওয়ামী লীগ হয়ে যান, তারা তাদের মতো থাকেন না। আপনি এখন জাতীয় সরকারের কথা আলোচনা তুলে দেখেন তো, কারো মনে আছে কিনা যে দুই দলে কিন্তু বলেছিল শুধু জাতীয় সরকারে না, যারা পরাজিত হবে তাদেরকেও সাথে নেওয়ার কথা ছিল। এগুলো হচ্ছে নির্বাচনের মাঠে এ ধরনের হাওয়াই কথা অনেক থাকে। রাসেল ভাই, 12 মার্চ রাষ্ট্রপতি বা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আমি এর আগে একটু আলাপ করতে চেয়েছিলাম যে নতুন করে যে জটিলতা কোনো সৃষ্টি হবে কিনা বা শূন্য পদ, আগে আপনি আলোচনা করেছেন। যদি বলে আগামীর যে অধিবেশন সেখানে বিএনপিও থাকতে অবশ্যই থাকবেন, জামায়াতেরও লোকজন থাকবেন বা তাদের জোটের লোক সবাই থাকবেন, এমপিরা, কেমন হবে অধিবেশন? বা এখানে কোনো জটিলতা তৈরি হবে কিনা নতুন করে, যে আইনজ্ঞরা বিভিন্ন ধরনের কথা বলছেন? না, আমি বিশ্বাস করি এবার অধিবেশনটা খুব চমৎকার অধিবেশন হবে।
কারণ হচ্ছে এবারের দুই পক্ষ একসময় একটা মিত্র শক্তিতে ছিল, এখন তারা অপোজিশনে আসছেন। অপোজিশন জিনিসটাও তো একটা সাংবিধানিক পোস্ট, আবার হচ্ছে প্রধানমন্ত্রী ওদের সাংবিধানিক। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় কঠিন একটা, অনেক 17-18 বছর পর একটা কঠিন বিরোধী দল একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, একটা বিরোধী দল যদি হয়, একটা বিরোধী দল যদি শক্তিশালী হয়, তাহলে এটা দেশের জন্য ভালো, এবং যদি সরকার যদি অতিরিক্ত ক্ষমতাবান হয়, এটা দেশের জন্য ভালো না। কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল যদি হয়, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। সেটা আমি মনে করি একটা শক্তিশালী বিরোধী দল হবে। এবং এখন থেকে দেখেন, যখন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা প্লট গ্রহণ করবো না, বিএনপির পক্ষ থেকে কিন্তু সুন্দর কাজের উদ্বুদ্ধকরণ হিসেবে তারাও ঘোষণা দিয়েছেন। তার মানে কম্পিটিশন হবে ভালো কাজে। প্রধানমন্ত্রী আকবরী ঘোষণা দিয়েছেন তিনি গাড়ি ভালো কাজের, হ্যাঁ, ভালো কাজের কম্পিটিশন হবে। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো দিক। আর প্রধানমন্ত্রীর গাড়ি ব্যবহার, ড্রাইভারের খরচটাও প্রধানমন্ত্রীর গাড়ি ব্যবহার, এটাকে আমি এটা যেমন সাধুবাদ জানাই, আবার এটার বিপরীতে যদি আপনি একটু তাকান, গাড়ি ব্যবহার এটা ওনার সিকিউরিটির কারণে উনি ওনার পার্সোনাল গাড়ি ব্যবহার করবে। আমি বেশিরভাগ সময় যখন টকশোতে আসি, আমি কিন্তু আপনাদের গাড়ি ব্যবহার করি না, আমি নিজের গাড়ি ব্যবহার করি। আমি মনে করি আমার গাড়ির মধ্যে, আমি মনে করি আমার গাড়ির মধ্যে সব কিছু আমার আছে, যখন যেটা চাইবো সেটা পাবো। কিন্তু আপনাদের গাড়ি চাইলেও তো আমি সব জায়গায় যেতে পারবো না, বা সব জায়গায় আমি নিজের মতো করে ব্যবহার করতে পারবো না। আমার সকল কিছু গাড়ির মধ্যে থাকে। এজন্য আমি মনে করি এটা না মানি যে আপনাদের প্রতি আমি দয়া করছি, যে আপনাদের গাড়ি ব্যবহার করছি না, আপনাদের তেল বাঁচাচ্ছি না। এটাকে আমি ওইভাবে দেখি না। আমি মনে করি গাড়ি ব্যবহার, উনি ওনার পার্সোনাল গাড়ি ব্যবহার করছে, উনি মনে করছেন যে এটা উনি আসার পর থেকে ব্যবহার করেছেন, ওইটা সিকিউর গাড়ি ওনার জন্য। হ্যাঁ, এটাকে উনি অভ্যস্ত হয়ে গিয়েছেন, অভ্যস্ত হয়ে গিয়েছেন। এটা তো আরো বেশি দিক থেকে, যে উনি ওনার পার্সোনাল ড্রাইভার ব্যবহার করছেন। সরকারি ড্রাইভার তো এগুলোর মধ্যে কিন্তু সন্দেহ থাকে, ঝামেলা থাকে, কারণ এরা তো আবার আগের আমলের ড্রাইভার ছিল, এখন নতুন আমলের ড্রাইভার, তার পরিবর্তন হয় নাই। হ্যাঁ, কিন্তু আমি পার্সোনাল আমার ড্রাইভার ব্যবহার করব, সে আমার বিশ্বস্ত। হ্যাঁ, এই দিক থেকে আমি মনে করি গাড়ি ব্যবহার বা ড্রাইভার ব্যবহার এটা বড় কিছু না, বড় কিছু অন্য দিক থেকে। যেমন আপনি একটু আগে বললেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতাম, আপনি যে মাত্র কথা বললেন যে প্রধান এই কি বলে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটরের ক্ষেত্রে, যদি আপনি জানেন বাংলাদেশে এখন স্বীকৃত যে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন, তিনি আইনজীবীদের মধ্যে আমরা দেখি যারা প্রসিকিউশনে ছিল আগে, ট্রাইব্যুনাল তো আগে গঠন হয়েছে, প্রসিকিউশন এবং যারা ডিফেন্স লয়ার ছিল, তার মানে তারা যোগ্য, যারা ডিফেন্সে ছিল। তখন কিন্তু আপনি তাজুল সাহেব কিন্তু ডিফেন্সে ছিল, তার মানে তিনি তখন কিন্তু খুবই যোগ্যতা প্রমাণ দিয়েছেন ডিফেন্স লয়ার হিসেবে। সেই হিসেবে যখন নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন অফার দেওয়া হলো, বিএনপিকে অফার দেওয়া হয়েছে যে আপনারা চিফ প্রসিকিউটরটা নেওয়ার জন্য, কিন্তু বিএনপি সেটাকে নিতে চান নাই। কারণ হয়তো এটা এমন হতে পারে, বিএনপি চিন্তাগুলো আমরা যদি তাদের বিচার করি, তাহলে আমাদের ভোট নষ্ট হতে পারে, বা আমাদের এই আওয়ামী লীগের যে ভোটগুলো নষ্ট হইতে পারে, বা ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ তাদের বিচার, তখন আমি বলেছি অন্তর্বর্তীকালীন, কারণ তখন তো হচ্ছে ভোটের বিষয় ছিল, এখন তার ভোটের বিষয় নেই, এখন তো ভোট তো যা দেওয়ার হয়ে গেছে, এখন তার ভোটের বিষয় না। তখন কিন্তু একটা ভোটের বিষয় ছিল, যে আমরা যদি তাদের, তখন কিন্তু চিফ প্রসিকিউটর হিসেবে তখন কিন্তু ওনাকে যখন ইনভাইট করা হয়, উনি তখন ওনার রাজনৈতিক যে পদ এটা ছেড়ে দিয়ে এসে উনি কিন্তু ওনার গাছ দেখিয়েছেন, উনি যে কার্যক্রমগুলো নিয়েছেন। আপনি দেখেন আইনাগরের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলতে পারে নাই। আইনাগরে যারা তাদের বলছে মার্শাল লয়ে তাদের বিচার হবে, তিনি বলেছেন না, এটা আমাদের এই আইনে বিচার হবে। বলা হয়েছিল তারা হাজিরা দিবে হচ্ছে ক্যান্টনমেন্টে থেকে, না বলা হয়েছে না, তাদেরকে সশরীরে আসতে হবে। এই গাছ দেখিয়ে বড় বড় সেরা কর্মকর্তাদেরকে কিন্তু উনি নিয়ে আসছিলেন এবং খুব প্রশংসিত হয়েছিলেন। এবং ওনার এই পর্যন্ত যত কার্যক্রমগুলো আছে খুবই স্মার্ট কার্যক্রম, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, যে ওনার বিচার উনি যেভাবে এইগুলো সাজিয়েছেন, যে কোনো আদালতের, পৃথিবীর যে কোনো আদালত হোক, এই আদালতের সেম বিচারই হবে। তার মানে এমন একটা যোগ্য ব্যক্তিকে, আপনি যখন জাতীয় সরকারের কথা বলেছিলেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু জাতীয় সরকার কথা বলেছে, জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে জাতীয় সরকার মানে কি, আমরা যোগ্যদেরকে, আমাদের দলীয় যেই চশমা আছে, চশমা খুলে আমরা যারা যেখানে যোগ্য তাদেরকে সেখানে আমরা বসাবো। কিন্তু আমরা সেটি দেখতে পাই না। সেটি দেখা যেত যে ওনাকে যদি সহযোগিতা করা যেত, ওনার সহকারী যারা তাদেরকে পরিবর্তন করে বিএনপি যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে ওনাকে যদি রেখে দেওয়া যেত, তাহলে আমি মনে করি উনি খুব প্রশংসিত হতেন। শুধুমাত্র একটা গাড়ি ব্যবহার না করা, ড্রাইভার ব্যবহার না করা, এগুলো প্রশংসার বিষয় না। প্রশংসার বিষয় হচ্ছে জাতীয় বড় বড় বিষয়গুলো। এই যেমন আপনি আজকে 5টা সিটি কর্পোরেশনের প্রশাসক ঘোষণা করলেন, কাদের যোগ্য ব্যক্তিদের করলেন, নাকি পলিটিক্যাল আপনার যারা এতদিন পর্যন্ত আপনার সেবা করেছে তাদেরকে আপনি করেছেন? তো আপনি সবগুলো তো দলীয় কর্মী। তার মানে আপনি যদি যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতেন, তাহলে আপনাকে আমরা স্যালুট দিতে পারতাম, কিন্তু আমরা সেটি করতে পারি না। তার মানে আমরা জাতীয় সরকার মুখে বলেছি,
কিন্তু আমরা সেই জায়গায় গিয়ে যখন এক্সিকিউট করছি তখন কিন্তু আমি দলীয় বৃত্তের বাইরে যেতে পারছি না। কিন্তু এখন নতুন বাংলাদেশে কিন্তু এখন যুবকরা পায়, আমাদের কিন্তু প্রায় 4 কোটি হচ্ছে যুবক আছে, ভোটার আছে, এবং ভোটারদের কিন্তু পালস বুঝতে হবে। ভোটাররা কিন্তু এই দলীয়করণকে পছন্দ করেন না। যদি দলীয়করণের ঊর্ধ্বে উঠে যে যোগ্য প্রশাসকরা আপনাকে নিয়োগ দিতে হবে, কারণ নির্বাচন যদি আপনি 2 মাসের মধ্যেও দেন, এই 2 মাস তো এইভাবে চলতে পারে না, আপনাকে প্রশাসক নিয়োগ দিতে হবে। কিন্তু প্রশাসকগুলো যদি দলীয় ব্যানারের বাইরে হতো, যে যোগ্য ব্যক্তিদেরকে হতো, এই যে চিফ প্রসিকিউটরের বিষয়টা, যদি আপনি ওনার যোগ্যতা তো প্রমাণিত, এ পর্যন্ত প্রমাণিত হয়েছে, যদি আমরা যদি ওনাকে এটা এবং উনি কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু ওনার গাছ দেখিয়েছেন, উনি কিন্তু বিদায়ের সময় কিন্তু হাসি খুশি, আমরা দেখেছি বিদায়ের বেলা কিন্তু মানুষ হাসে না। আপনি দেখেন বিসিবির যখন সভাপতিকে বিদায় দেওয়া হচ্ছে, উনি কিন্তু মামলাও করছে পরবর্তীতে, কিন্তু এই যে চিফ প্রসিকিউটর সাহেব তাজুল সাহেব কিন্তু উনি হেসে নিজেই বরণ করে নিয়েছেন। তার মানে এটা উনি গাছ দেখিয়েছেন, কিন্তু আমরা যোগ্য মানুষকে সম্মান দিতে পারি না। আপনি ত্যাগের কথা বলেছিলেন, চিফ প্রসিকিউটর যে ত্যাগের কথা বলছেন, ঠিক একইভাবে বিএনপি যারা আছে প্রশাসক নিয়োগ হয়েছে, তারাও তো তাদের রাজনীতির জন্য ত্যাগ তিতিক্ষা তাদেরও তো আছে। আমি ত্যাগের কথা বলি না, আমি বলেছি হচ্ছে এই ত্যাগের চেয়ে যোগ্যতা, ত্যাগ এবং যোগ্যতা এক হচ্ছে। আপনি যখন দেখবেন হচ্ছে যোগ্যতা দুজনের সমান, তখন আপনি দেখবেন হচ্ছে ত্যাগ কার বেশি, আপনি সেটা নিতে পারেন। কিন্তু আপনি যখন দেখবেন যোগ্যতা এবং ত্যাগ, আপনাকে তো হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাকে প্রশাসন চালাইতে হলে প্রথমে সফল লোক লাগবে, তারপরে দেখতে হবে আপনাকে ত্যাগ আছে কিনা। উনি কিন্তু সফলও ছিলেন এবং ওনার ত্যাগও আছে, তার মানে দুটি জিনিস ছিল। তো সুতরাং এই দুটি জিনিসের জায়গায় যদি আপনি যে প্রশাসক এখন যে দলীয়করণ প্রশাসক নিয়োগ দেওয়া হলো, আপনি দেখেন আমি এই দ্বিচারিতাগুলো আমি খুব অবাক হই। আপনি বিএনপি যখন এই অন্তর্বর্তী সরকারের সময় বলেছিলেন, ছাত্র উপদেষ্টা 2 জনকে বলেছিলেন যে আপনারা দরকার হলে ছাত্র উপদেষ্টা পদ থেকে বেরিয়ে আসেন, তারপর রাজনীতি করেন, ওখানে থেকে রাজনীতি করা যাবে না। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীতে খলিলুর রহমান সাহেব উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে ইনি মন্ত্রী হলেন। তার মানে কি উনি সেখানে গুপ্ত ছিলেন, উনি সার্ভ করেছেন। তার মানে আপনি বলেছেন যে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনীতি করো, কিন্তু উনি উপদেষ্টা পদে থাকাকালীন আমরা তো দেখেছি যে নির্বাচনে কয়েক মাস আগে উনি গিয়ে ভারতের দিল্লিতে গিয়ে যে ভারতীয় যে এ দেওয়াল কি বলে নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের সাথে গিয়ে দেখা করে আসছেন। তো তাহলে এই পরবর্তীতে উনি মন্ত্রী হওয়া, এটা আমি মনে করি এটা একটা বড় ভোগাবে বিএনপি কে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনলাম। জনাব মোস্তফা কামাল, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন মপের দিন শেষ। আজকে এর আগেও বলেছেন, আজকে আবার নতুন করে বলেছেন। কিন্তু আজকে নড়াইলে দেখলাম, নড়াইলের সদরে সামাজিক আধিপত্য বিস্তারের যে হামলা চালিয়ে বাবা ছেলে সহ একই পরিবারের 3 জনকে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে আছে এবং নিহতের সঙ্গে প্রায় 4 জন, আহত 10 জন। এই যে আধিপত্য বিস্তার, এগুলোকে আপনি মব মনে করবেন না আন্দোলন, নাকি আধিপত্য বিস্তার, কোন ক্যাটাগরিতে ফেলবেন? এগুলো সামাজিক অশান্তি মোটা দাগে। তো মবের বিষয়টা স্পষ্ট, যেহেতু মন্ত্রী মহোদয় করেছেন, বুঝে শুনেই করেছেন। ডক্টর ইউনূসের সময়টাতে সংস্কার কিছু কিছু যে হয় নাই তা নয়, কিন্তু সবচেয়ে মানুষকে ভুগিয়েছে মব, আর বেশি ভুগিয়েছে আমাদের শিল্প সেক্টরকে। মব মানে আমি আমার একটা জানার, মব আর আন্দোলন দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে? একটু আছে। আন্দোলনটা ঘোষিত বিষয়, আর মবটা অনেকটাই পান্ডামি টাইপের, একতরফা। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে মব হয়েছে। তো আমি যদি গাঁথনিতে যাই, এটা একান্ত আমার নিজস্ব উপলব্ধি যে মূল স্রোতের বাইরে গিয়ে, মূল স্রোত বলতে আমি সরকারকে মিন করছি না, আমাদের সামাজিকতা, আমাদের চিরাচরিত কালচারের বাইরে গিয়ে যখন আপনি নানান ছুতা ধরে শাহবাগে করেন আর শাপলা চত্বরে করেন, মানুষের বাসায় গিয়ে করেন, এগুলো এক ধরনের অসভ্যতা, বর্বরতা। আমরা মব বললে তো মনে হয় যেন আদর করি বুঝি, এগুলো পান্ডামি। এই পান্ডামে আমাদের অর্থনীতির সর্বনাশ করেছে গত 1.5 বছরে। ডক্টর ইউনূস সরকার এই জন্য কিন্তু কলঙ্কিত হয়ে আছে, বিশেষ করে একটি বিষয়ে। দেখা গেছে কথা নাই, বার্তা নাই, ধরা নাই, ছোঁয়া নাই, হঠাৎ করে এক জায়গায় গিয়ে অবরোধ করে বসলেন, কোনো অফিসে গিয়ে হামলা করে বসলেন, কাউকে একতরফা একটা ট্যাগ দিয়ে তার উপর হামলা করে বসলেন, তাকে বলে বসলেন ফ্যাসিস্টের সহযোগী। এগুলো কিন্তু খুব বাজে নেচার, যেটা আওয়ামী লীগ আমলে আমরা কিন্তু দেখেছি আরেক ফরম্যাটে, যে যাকে আপনার পছন্দ হবে না তার নামে রাজাকার। ডক্টর ইউনূস আমলে আমরা দেখলাম যাকেই আপনি টার্গেট করবেন তাকে প্রথমে নাম দিয়ে দেবেন, সে হচ্ছে ফ্যাসিস্টের সহযোগী অথবা দোসর। গত কয়েকদিন শুরু হয়েছে আবার, যেহেতু বড় দল দুটার মধ্যে বিরোধ, কার নাম সুপ্ত কার নাম গুপ্ত, এগুলো কিন্তু আমাদেরকে ভোগাবে। যে যেখানে সুবিধা পায়, প্রকৃত অর্থে যে গুপ্ত বা সুপ্ত ছিল সেও দেখবেন গুপ্ত বলে আওয়াজ দেয় একটা, অর্থাৎ অন্যকে ঘায়েল করার এই যে দাওয়াইটা লুপে নিচ্ছে কিন্তু দুষ্টচক্র, তারা বরাবরই এটা করে। আমি বলতে চাই এটা হচ্ছে এক ধরনের টোকাই শ্রেণী,
টোকায় শুধু নানান কিছু টোকায়, কোনটা দিয়ে আপনাকে ঘায়েল করবে, কোনটা দিয়ে আরেকজনকে ঘায়েল করবে, অর্থাৎ তার রাজত্ব, তার নিজস্ব একটা রাজত্ব সে কিন্তু কায়েম করে। ওইটাই মূলত ফেসিবাদ। আমি একদম খাঁটি বাংলায় বলতে চাই, সেটা বর্বরতা, অসভ্যতা। জি, আমি একটা প্রশ্নের সাথে করি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে জনভোগান্তি করা যাবে না, অবশ্যই আপনার প্রয়োজন হলে স্মারকলিপি নিয়ে আসবেন। কিন্তু এই কথা আমার আপনাকে জানার ইচ্ছে যে ইতিহাসে এমন কোনো আন্দোলন আছে কিনা যে জনভোগান্তি তৈরি না করে দাবি আদায় হয়েছে? আছে। আপনি যদি শুধু একটা, আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যারা সচেতন, একটি মানুষও আপনি পাবেন না যে রাস্তা বন্ধ করে ওখানে একটা নিউসেন্স ক্রিয়েট করা পছন্দ করে। কেউ পছন্দ করে না। এগুলো অনেক হয়েছে, কারণ সময়ের ব্যবধানে। কিন্তু শেখ হাসিনার বিদায়টা অবশ্যই সেটা দিয়ে আমরা তো হতে পারতো যে একটা ফুল স্টপ পড়েছে, হতে পারতো তো, যে অনেক হয়েছে। আপনি খোঁজ নিলে জানতে পারবেন ৭১-এর পর, ৭১ বা এর পরবর্তীতে খুব জনপ্রিয় স্লোগান ছিল জালো জালো আগুন জালো। একটা পর্যায়ে জালো জালো শব্দটা শুনতেও মানুষ বিরক্ত হয়েছে। আপনার মনে আছে, এই ক্ষেত্রে বিএনপি কিন্তু পায়োনিয়ার। বিএনপি নিজের ওটা স্মরণ করতে হবে। বেগম খালেদা জিয়াকে যেদিন কারাগারে নেওয়া হয়, আপনার মনে থাকার কথা, তিনি হেঁটে হেঁটে কারাগারে গিয়েছিলেন, দৃষ্টান্ত তৈরি করেছিলেন। ইচ্ছা করলে বিএনপি ওই দিন সারা দেশে অরাজকতা তৈরি করতে পারত। এর উপর বিএনপির উপর আরও বিভিন্ন সময় যে হামলাগুলো হয়েছে, বিএনপি ইচ্ছা করলে আপনি খেয়াল করেছেন আস্তে আস্তে করে হরতাল, অবরোধ এসব থেকে সরে গেছে। ছোট্ট ছোট্ট বিবৃতি দিয়েও কিন্তু অনেক ইফেক্টিভ আন্দোলন করেছে। অথবা সুনির্দিষ্ট জায়গায় শেষ দিকে মনে থাকার কথা আপনার আরও বেশি করে, যখন বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান সাহেব লন্ডনে, বিএনপির ওই সময়ের বেশিরভাগ কর্মসূচি ছিল কিন্তু রাউন্ড টেবিল, সেমিনার, এসবের মধ্য দিয়ে। এগুলো কিন্তু ইফেক্টিভ ছিল। এমনকি ৩১ দফা যে সংস্কার প্রস্তাব, সেটাও হয়েছিল কিন্তু অত্যন্ত পরিশীলিতভাবে। এগুলো কিন্তু অত্যন্ত ইফেক্টিভ। মানুষ এখনও লুপে নিয়েছে, এখনও আলোচনায় এগুলো আছে। সর্বশেষ তারেক রহমান সাহেবের যে নির্বাচনী প্রচারগুলো দেখেছেন, যথাসাধ্য চেষ্টা করা হয়েছে জনভোগান্তি যেন কম হয়। জামাতের আমির যেগুলো করেছেন, এগুলোর মধ্যে আমরা দেখেছি ভোগান্তি যেন কম হয়। একটা উৎসব আমেজ নির্বাচনের নতুন একটা পদক্ষেপ আর কি। জি, অবশ্যই একটা কালচার বদল। এরপরে সর্বশেষ এখন যেটা হচ্ছে, তারেক রহমান সাহেব খেয়াল করে দেখুন, ওনার যাতায়াতের পথে যত শর্টকাটে যাওয়া যায় ঠিক সেটাই তিনি কিন্তু করছেন। খুব একটা প্রটোকল কমিয়েছেন। এগুলো তো ভালো লক্ষণ। তো লক্ষণ যখন ভালো হয়, তখন এই মব সহ এই ধরনের খুচরা পান্ডামি অবশ্যই একটা ফুল স্টপে যাবে। আমরা ওই আশাবাদী কিন্তু হতে পারি। কারণ একটা সময়, আমি রসিকতা করে বলি, ডক্টর ইউনূসের সময় তিনি, আমরা বরাবরই দেখি যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অথবা 111 টাইপের সরকার, যে তারা একটু সাহসী হয় এবং একটু কড়া হয়। ডক্টর ইউনূসের সময় 1.5 বছর আমরা দেখেছি ওখানে কিন্তু কড়াকড়ি ছিল না। মন চেয়েছে তো আপনি চলে গেছেন যমুনার সামনে, ওখানে গিয়ে নাচলেন, রাতভর থাকলেন, আজে বাজে স্লোগান দিলেন। তো ঠিক আছে, উনি ওনার বৈশিষ্ট্য মতো করেছেন, বহুত হয়েছে। এগুলো এখন বন্ধ করা উচিত। কারণ রাস্তায় একটা যানজট তৈরি করার মধ্যে এক ধরনের বিকৃত আনন্দ থাকতে পারে। মানুষকে ভোগান্ত দিয়ে এটা এক ধরনের পারভার্টেশন। আপনি সুন্দর করে একটা স্মারকলিপি দিতে পারেন, যেহেতু এইবার মন্ত্রীদের কাছ থেকেই এই রেসপন্সটা আসছে যে এগুলো আর না, রাস্তা বন্ধ করা, ভোগান্তি তৈরি করা আর না। স্মারকলিপি দিলে দাবি আদায় হবে। অবশ্যই আপনি শুরুটা করেন। কারণ এখন আমরা দেখছি তো মূল গণমাধ্যমের বাইরে সোশ্যাল মিডিয়ায় যদি একটা লাইন বা দুইটা লাইন আসে, সেটা কিন্তু অনেক ইফেক্টিভ হয়। গত কয়েকদিন আপনি দেখেছেন জামাতের আমিরের পদে গত পরশু একটা বক্তব্য ছিল, ছোট্ট 2 শব্দ না 3 শব্দে। এনসিপি নেতা হাসনাতেরও একটা ছিল, নাহিদের একটা ছিল। এগুলো কিন্তু ইফেক্টিভ। অর্থাৎ সময় বদলেছে, আপনি ওই সময়ের সাথে একটা সন্ধি কিন্তু করতেই হবে। উল্টাপাল্টা গালিগালাজ করবেন, কথায় কথায় ভুল ধরবেন, ওগুলো মানুষ কিন্তু খুব একটা নিচ্ছে না। বরং মানুষ এখন অপেক্ষায় আছে সংসদটা কেমন হয়। আমার বিশ্বাস কয়েকটা সংসদ করার অভিজ্ঞতার কারণে যে এবারের সংসদ অত্যন্ত সুন্দর হবে। মানুষ বিটিভি যদি লাইভ চালু করে, হয়তোবা দেখবেন আমাদের টক শোর চেয়ে মানুষ সংসদের ওই অধিবেশন বেশি দেখবে। কারণ দুই পক্ষেই অত্যন্ত শিক্ষিত অভিজ্ঞ লোকজন আছেন দুদিকেই। তো সেটা আমাদের জন্য তো কল্যাণকর। ধন্যবাদ। আমি একটু রাসেল ভাই কাছে, রাসেল ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি আবার বলেছেন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলা যখন বিচার চূড়ান্ত পর্যায়ে, তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। তিনি বলেছেন এত অন্তর্বর্তী সরকারের আমলে তো আমরা দেখেছি একটা তদন্ত কমিশন গঠেছে এবং প্রতিবেদনও জমা দিয়েছে।
তাহলে এই যে আবার একইভাবে নতুন করে তদন্ত কমিশন আসলে দুটোর মধ্যে কোনো ধরনের জটিলতা তৈরি করবে বা এই তদন্ত কমিশন বা এই তদন্ত কমিশন, অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন, এই দুই তদন্ত কমিশনের মধ্যে সামনে গিয়ে কোনো জটিলতা? প্রথম কথা হচ্ছে দলীয় সরকারের কোনো প্রতিবেদনকে আমাদের বিশ্বাসযোগ্য মনে হয় না। আর আপনি বলতে পারেন কেন আপনার বিশ্বাসযোগ্য মনে হয় না? অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকার, অন্তর্বর্তী সরকারের চিন্তা একরকম থাকে সকল জনগণকে, কারণ জনগণের বিপ্লবের পরে তখন তাদের চিন্তা থাকে জনগণকে খুশি করতে হবে। আর দলীয় সরকারগুলো চিন্তা করে আমার এই ক্ষমতাকে কিভাবে কন্টিনিউ করা যায়, কন্টিনিউ করার জন্য আশেপাশে যত সহযোগিতা দরকার এই সহযোগিতা আমাদের লাগবে, যেটা 17-18 বছর আমরা দেখেছি নিজের মতো করে। এই যে পিলখানা, এটা তো আমার তো প্রতিবেদনে আসছে যে পিলখানাটা কেন হয়েছে। পিলখানাটা তো এই জন্য হয়েছে যে আমরা বাঙালিরা গার্ডস দেখিয়েছি, সেটা দেখাতে যেন না পারি, আমাদের যেন মেজু ভাঙ্গা করে দেওয়া হয়, সেজন্য তো হয়েছে। কিন্তু আপনি আবার যখন এটাকে একটা তদন্ত হয়েছে, আপনি যখন আবার নতুন করে তদন্ত করবেন, তখন কিন্তু এই রাজনৈতিক দলদের উপর কিন্তু আমাদের বিশ্বাস আস্থা নেই। আমি আপনাকে বারবার বলি একটা কথা, দেখেন 17-18 বছর কিন্তু রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, সাধারণ মানুষ কিন্তু নামে নেই রাস্তায়, কারণ সাধারণ মানুষ জানে এরা ক্ষমতা আসলে আবার সেম রূপ দেখাবে। কিন্তু যখন আপনি নিরপেক্ষ ব্যানারে যখন রাস্তা নেমেছিল, তখন সবাই কিন্তু মাঠে নেমেছে। কেন নেমেছে? কারণ তারা মনে করেছে যে এই দেশকে রক্ষা করতে হবে। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু মানুষের আস্থা নেই। এই রাজনৈতিক দলগুলো যেহেতু এই প্রতিবেদনটা করবে, এই প্রতিবেদনটা অবশ্যই কারো প্রেসক্রিপশনে করা হবে বা কাউকে বাঁচানোর জন্য করা হবে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ আমরা অলরেডি অনেকগুলো, আপনি একটু আগে বললেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী মবের কথা বলেছেন। দেখেন মবের বিষয়টা হচ্ছে, মব আপনি বলেছেন মবকে কোরবানি দিয়েছে, মবকে আপনি কোরবানি দিয়েছেন। আপনি যদি মবকে কোরবানি দেন, এই যে রুমিন ফারহানা এমপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী থেকে, একজন নারী এমপি, নিজের গাছ দেখে এমপি হয়েছেন, সে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আপনি ফুলটা ভেঙে ফেললেন, তাকে ফুল দিতে দেন নাই, এটা কি মব না? ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদদের স্মরণে দোয়ার মাহফিল, সেখানে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়েছে, সেখানে গেল জিয়াউর রহমান সাহেবের নাম নেই, দোয়া করা হয় নাই, ভিসিকে আপনি হেনস্থ করলেন, এটা কি মব না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বর্তমান যিনি ভিসি আছেন, তিনি সহ গিয়ে ফুল দিতে গেলেন, সেখানে গিয়ে ওনাকে ফুল দিতে দিলেন, ওনাকে পিছনে রাখলেন, যারা বিএনপিপন্থী শিক্ষক আছে তারা সামনে গিয়ে ফুলটা দিলেন, এটা কি মব নয়? আপনি বাধ্য করে ওনাকে পদত্যাগ করাচ্ছেন, এটা কি মব না? আপনি আমাদের এই কি বলে অনার অফ প্রেসিডেন্টস কি নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে ফুল দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে হচ্ছে প্রধান বিচারপতি, এরপরে হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ, এরপরে বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা দেখেছি বিরোধী দলীয় নেতার আগে 3 বাহিনীর প্রধান ফুল দিয়েছেন এবং একটি পরিবার ফুল দিয়েছেন, সেটি তো আপনার অনার প্রেসিডেন্সের মধ্যে পড়ে না। কিন্তু এটা কি মব নয়? আপনি এই সাংবিধানিক নিয়ম আলোকে তো আপনাকে করতে হবে, সেটি না করে এটি কি আপনি মব না? তাহলে আপনি মব কি? আপনার নিজের স্বার্থে আসলে এগেনস্টে গেলে মব, আর আপনি আপনার পক্ষে আসলে এটা মব না? এটা কি মব না? ছোট্ট করে উত্তরটা জানতে চাই মোস্তফা কামাল, আপনার কি মনে হয় এই যে এতগুলো মবের কথা উনি মব বলছেন, এগুলো কি আপনি মব বলেন কিনা? এটা যদি মব হয় তাহলে মব শেষ হচ্ছে কিনা আমাদের সামনের দিকে, বা সামনের দিনগুলোতে আমরা সেই বা সংস্কৃতি দেখছি কিনা? এটা নির্ভর করবে নিয়তের উপর। অর্থাৎ আপনার নিয়তটা যদি পরিষ্কার থাকে, আপনি যদি সিদ্ধান্তে আসতে পারেন যে অনেক হয়েছে আর না, অবশ্যই সেটা বন্ধ হবে। কিন্তু আপনি যদি এই সিলসিলা অব্যাহত রাখেন, যেমন ঘটনাচক্রে আপনি দেখবেন এখন মব খুব উচ্চারণ হচ্ছে, আমার বিপক্ষে গেলে ওইটা মবের সংজ্ঞাও কিন্তু নেই, যার যার সুবিধা মতো। আমার বিপক্ষে গেলে মব, আর পক্ষে থাকলে ওটা আন্দোলন। এক সময় কিছুদিন ব্যাপক চলেছে সব কিছুর মধ্যে গণ, সুন্দর এক শব্দ, কিন্তু আমারে আপনার পছন্দ হয়নি, 5-7 জন মিলে আমারে পিটালেন, নাম দিয়ে দিলেন গণমার, গণপিটুনি বা গণমার। অথবা যদি লোকজন আরেকটু বেশি জড়ো করতে পারেন, নাম দিয়ে দিলেন গণ আদালত। অর্থাৎ আমরা এইসব শব্দগুলো কিন্তু বরবাদ করে দিচ্ছি, অর্থ সর্বনাশ করে দিচ্ছি। তো এই উপলব্ধি যদি উভয়ের আসে যে আজ তুমি আক্রান্ত হয়েছো, আগামীকাল কিন্তু আমি আক্রান্ত হব, বা এখন যেই পরিস্থিতি যাচ্ছে উভয়েরই কিন্তু আক্রান্ত হওয়ার একটা সমূহ লক্ষণ আমরা কিন্তু দেখছি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই যে ছোট্ট করে কতগুলো আলোচনায় এসেছে, কুষ্টিয়ার কথা এসেছে, দৌলতপুরের কথা এসেছে, শহীদ মিনারের কথা এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার কথা এসেছে, এগুলো আমাদেরকে কিন্তু একটা বাজে বার্তা দিচ্ছে। এগুলো মোটেই প্রত্যাশিত নয়, মোটেই কাম্য নয়। এগুলো সবার জন্য কিন্তু ভবিষ্যতে বড় রকমের বিপদ ডেকে আনতে পারে। সেই জন্য সতর্ক হওয়ার দরকার আছে যার যার জায়গা থেকেই। আরেকজন পরামর্শ দিবে, কিন্তু আমার নিয়তে আছে গোলমাল, এতে করে ভবিষ্যতে মবের আরও কোন নাম আসবে সামনের দিকে, এটা নিয়ে আমি কিন্তু নিজস্ব অভিজ্ঞতা থেকে অত্যন্ত চিন্তিত বোঝা গেছে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, আলোচনা ছিল এই আলোচনা বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে।
আলোচনা করবার জন্য দুজন মানুষ আমাদেরকে বেশ সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক ও লেখক। তারা মূল্যবান সময় দিয়েছেন এবং প্রাণবন্ত আলোচনা করবার চেষ্টা করেছেন। দর্শক, আপনারা কিছু মেসেজ হয়তো পেয়েছেন আজকে এই আলোচনার মধ্য দিয়ে, এবং আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামীকাল একই সময় আমাদের চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান, ভালো থাকবেন।